দেশের জন্য প্রাণ দিয়েছেন এরকম স্বাধীনতা সংগ্রামীর গল্প আমরা অনেকেই শুনেছি। দেশের জন্য নিজেদেরকে উৎসর্গ করেছেন, বহু সংগ্রামের কঠোর লড়াইয়ে এসেছিল স্বাধীনতা। বাংলায় রয়েছে এমন অজস্র বিপ্লবী, তেমনি কোচবিহারেও ছিলেন একজন স্বাধীনতা সংগ্রামী। ৭৮তম স্বাধীনতা দিবসের পুণ্য লগ্নে যার কথা আজ আমরা আলোচনা করব এই ভিডিওতে, তিনি হলেন পূর্ণেন্দু শেখর গুহ। ব্রিটিশ শাসনে সেলুলার জেলে বন্দী ছিলেন এই বিপ্লবী। আজ আমরা কথা বলবো স্বাধীনতা সংগ্রামী পূর্ণেন্দু শেখর গুহ সম্পর্কে। শতবর্ষের আলোকে এখনও উজ্জ্বল স্বাধীনতা সংগ্রামী পূর্ণেন্দু শেখর গুহ। 11ই নভেম্বর 1914 সালে মাহিগঞ্জ, বর্তমান রংপুর, বাংলাদেশে ওনার জন্ম। 1932 সালে ম্যাট্রিকুলেশন পাশ করেন, কিন্তু 33 সালে ব্রিটিশ গোয়েন্দাদের হাতে ধরা পড়েন। 14ই সেপ্টেম্বর ভারত রক্ষা আইনে 1 বছর, অস্ত্র ষড়যন্ত্র মামলায় 11 বছর 6 মাস, মোট 12.5 বছর কারাবাস হয় পূর্ণেন্দু শেখর গুহর। 1936 সালের মে মাসে অন্যান্য বন্ধুদের মতো আন্দামানের সেলুলার জেলে পাঠানো হয় তাকে। 1938 সালের 18ই জানুয়ারি সেলুলার জেলের 110 জন রাজবন্দীকে ভারতের মূল ভূখণ্ডে ফেরত পাঠানো হয়। কারাবাসে ওনার বাকি দিনগুলি কাটে কলকাতার আলিপুর সেন্ট্রাল জেলে। শেষমেশ 1945 সালের 28শে সেপ্টেম্বর তিনি মুক্তি পান এবং ফিরে যান রংপুর, বাংলাদেশে। পরবর্তী বছর 1946 সালে রংপুরের মুলাটোল নিবাসী মহেন্দ্রচন্দ্র মজুমদার এবং নিতম্বিনী মজুমদারের তৃতীয় কন্যা নীলিমার সঙ্গে বিয়ে হয় তার। 1947 সালের 15ই আগস্ট ভারত স্বাধীন হয়। ভারতের স্বাধীনতা সংগ্রামীদের মধ্যে অনেকেই হয়তো মৃত্যুবরণ করেছিলেন দেশকে স্বাধীন করতে। অনেকের কঠোর লড়াইয়ে এসেছিল স্বাধীনতা। তাদের মধ্যে অন্যতম ছিলেন কোচবিহারের পূর্ণেন্দু শেখর গুহ। 1948 সালে আসাম ম্যাচ কোম্পানিতে চাকরি গ্রহণ করেন তিনি। 1960 সালে কোচবিহারের সারদা দেবী রোডে নিজের বাসভবন তৈরি করেন। 1972 সালে 15ই আগস্ট ভারতের স্বাধীনতার 25 বছর পূর্তিতে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী কর্তৃক তাম্রপত্র পান তিনি। 1974 সালে চাকরি থেকে অবসর গ্রহণ করেন। অবশেষে সালটা 1982-র 9ই সেপ্টেম্বর কোচবিহারে নিজের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। কোচবিহারের 17 নম্বর ওয়ার্ড সারদা দেবী রোডে স্বাধীনতা সংগ্রামীর বাড়িতে জড়িয়ে আছে এখনও অনেক স্মৃতি। সেই স্মৃতি নিয়েই বেঁচে আছেন ছেলেমেয়েরা। জানা যায় পূর্ণেন্দু গুহর 3 ছেলে এবং 3 মেয়ে, যথাক্রমে রীনা চৌধুরী গুহ, স্বপ্না গুহ, ছোট মেয়ে স্নিগ্ধা গুহ প্রয়াত হয়েছেন। বড় ছেলে অশোক গুহ প্রয়াত হয়েছেন। মেজ ছেলে অলোক কুমার গুহ, ছোট ছেলে অরূপ গুহ এই বাড়িতেই থাকেন। পূর্ণেন্দু শেখর গুহ, যিনি দেশকে ভালোবেসেছেন এবং দেশের জন্য দীর্ঘদিন জেলেও থেকেছেন, কোচবিহারের বুকে এমন নিদর্শন হয়তো খুবই কম। স্বাধীনতার ৭৮ বছর পূর্তিতে পূর্ণেন্দু শেখর গুহের সুপুত্র অলোক কুমার গুহ তার বাবার স্মৃতিচারণ করলেন এবং স্বাধীনতা নিয়ে কি বললেন শুনুন। আপনার বাবা ছিলেন একজন স্বাধীনতা সংগ্রামী। 15ই আগস্ট আসলে কতটা গর্ব হয়, বাবার কথা কতটা মনে পড়ে? আমার বাবা প্রয়াত পূর্ণেন্দু শেখর গুহ একজন স্বাধীনতা সংগ্রামী এবং আন্দামান বন্দী স্বাধীনতা সংগ্রামী। উনি জীবনের সেরা 12টা বছর তিনি জেলে কাটিয়েছেন। ফলে আমাদের তো এটা গর্বের ব্যাপার। আমরা সেই গর্ব নিয়েই যাপন করি, শুধু স্বাধীনতা দিবস বলে নয়, প্রত্যেকটা দিন আমরা এই বাবাকে নিয়ে বাবার আদর্শ নিয়েই চলাচল করি। বাবার আদর্শই আমাদের আদর্শ বলেই আমরা মনে করি এবং প্রতিদিন আমরা এইভাবেই চলাচল করি। প্রত্যেকটা দিনই আমাদের স্বাধীনতা দিবস বলেই মনে করি। বাবার মুখে বিশেষ কিছু গল্প শুনেছেন, যদি সেটা আমাদের সাথে শেয়ার করেন। বাবার কাছে যে গল্পগুলো ছোটোবেলার থেকে বাবার ছোটোবেলার থেকে যেটা শুনছি, যে 1914 সালের 11ই নভেম্বর বাবার জন্ম অবিভক্ত ভারতের রংপুর জেলার মাহিগঞ্জে, এখন যেটা ওপার বাংলায় বাংলাদেশের অংশ। সেই জন্মের পরে 10, 11, 12 বছর বয়স থেকেই বাবা এই স্বদেশী চেতনার আন্দোলনে ঝাঁপিয়ে করেন। বিশেষ করে একটা কথা আমরা বাবার পকেট থেকে শুনছি, সেই সময় বাবার পকেটে রিভলভার থাকতো। কিন্তু ব্রিটিশ পুলিশ আমার ঠাকুরদাকে একটা রিপোর্ট করেন যে আপনার ছেলে অল্প বয়স, সরিয়ে দিন, নাইলে কিন্তু অ্যারেস্ট হবে।
এটা বোধহয় আমার ঠাকুরদা একটু প্রভাবশালী ছিলেন, চিকিৎসক ছিলেন, ডাক্তার লালবিহারী গুহ, সেই জন্যই সুযোগটা পেয়েছিলেন। আমার ঠাকুরদা বাবাকে সরিয়ে দেন ধুবড়িতে, ধুবড়ি জেলা স্কুলে ভর্তি করেন। তখন ধুবড়ি জেলা স্কুলের প্রধান শিক্ষক ছিলেন আমার বাবার জ্যাঠামশাই বঙ্ক বিহারী গুহ। ওই বাসাতেই থেকে আসামের ধুবড়িতে থেকে ক্লাস 9 ক্লাস 10 পড়ে তখনকার স্কুল ফাইনাল কিংবা ম্যাট্রিক পরীক্ষা দিয়ে উনি আবার ফিরে যান রংপুরে ভর্তি হন কারমাইকেল কলেজে। কিন্তু তার সাথে স্বদেশী চেতনার যে আন্দোলনগুলো সেগুলো চলতেই থাকে। বাবার কাছেই শুনেছি 30 জন মতো স্বদেশী আন্দোলনের যুবক এই আন্দোলনের সাথে যুক্ত ছিল রংপুর শহরে। তার মধ্যে বাবা তাদেরকে নেতৃত্ব দিতেন। এইভাবেই একটা বড় কাজ ওনার হাতে আসে যে রংপুর থেকে মানে শিয়ালদা থেকে ওনাদেরকে অস্ত্রশস্ত্র নিয়ে চলে যেতে হবে রংপুরে। উনি সেইভাবে আরেক বন্ধুকে নিয়ে কলকাতায় আসেন, অস্ত্র জোগাড় করেন এবং ট্রেনে করে ফেরেন, কিন্তু রংপুরে পৌঁছাতে পারেননি, কারণ পিছনে সিআইডি লেগে গিয়েছিল, এটা টের পাননি। ফলে উনি হাতে ধরা পড়েন এবং ওনার বিরুদ্ধে 2টো কেস জারি হয়। এক, রংপুর অস্ত্র ষড়যন্ত্র মামলা, তাতে বাবার 11.5 বছর জেল হয় এবং ভারত রক্ষা আইনে বাবার আরও 1 বছর জেল হয়। টোটাল 12.5 বছর জেল হয়। ওনাকে পাঠিয়ে দেওয়া হয় ওই ঢাকা সেন্ট্রাল জেল থেকে একদম আন্দামান সেলুলার জেলে। এখানে একটা উল্লেখ করার বিষয় আছে যে বাবার কাছ থেকেই শোনা, বাবা যখন জেল হয় তখন সেই শোকে আমার ঠাকুরদা 55 বছর বয়সে মারা যান। যদি ওকে একটু চাপ দিয়ে বাবার মৃত্যু সংবাদটা চাপ দিয়ে কিছু আদায় করা যায়, কিন্তু বাবা মুখও খোলেননি, পারলৌকিকের জন্য ছুটিও পাননি, উনি সেইভাবেই ছিলেন। ঠিক আছে। আচ্ছা, স্বাধীনতা সংগ্রামের বিশেষ ব্যক্তিত্ব যেমন বিনয় বাদল দীনেশ, নেতাজি, মহাত্মা গান্ধী, মাতঙ্গিনী হাজরা, আরও যারা ছিলেন, তাদের বিষয়ে বাবার কাছে কি গল্প শুনেছেন? প্রচুর। সঙ্গে কি কখনো দেখা হয়েছে? হ্যাঁ, প্রচুর গল্প শুনেছি, বিশেষ করে আন্দামান এবং আলিপুর সেন্ট্রাল জেলে। আন্দামান সেলুলার জেলে গান্ধীজি বন্দীদের সাথে দেখা করতে গিয়েছিলেন। আন্দামান সেলুলার জেলে বাবা যখন বন্দী ছিলেন তখন সহবন্দী হিসেবে ছিলেন চট্টগ্রাম অস্ত্রাগার অভিযানের 2 জন নায়ক, এক গণেশ ঘোষ, আরেকজন হচ্ছে অনন্ত সিং। তখন বাবার কাছ থেকে এই গল্পটা শুনছি যে গান্ধীজি এসে আন্দামান বন্দীদের সাথে দেখা করতেন, কথা বলতেন এবং তাদেরকে কি করে ছাড়িয়ে নেওয়ার ব্যবস্থা করা যায়, তাদেরকে কিভাবে কোন আন্দোলনের সাথে যুক্ত করা যায় এবং কি করা যায়, এগুলা নিয়ে গান্ধীজির সাথে খুব গল্প করতেন। এগুলা বাবার মুখ থেকে শুনেছি। আর নেতাজি 1943 সালে আন্দামান জেলে পরিদর্শনে গিয়েছিলেন, সেটাতে এখন ওখানে স্মৃতিসৌধ হয়েই আছে, আমরা দেখে এসেছি। নেতাজির সাথে দেখা হয়েছিল আলিপুর সেন্ট্রাল জেলে, সেখানেও ওনারা অনশন করেছিলেন। এখানে উল্লেখযোগ্য একটা কথা বলতেই হয়, বাবার থেকেও শোনা, এবং এবার আমরা আন্দামান সেলুলার জেল দেখতে গিয়ে আমরা এটা আরও বিস্তারিত জেনে এসেছি। 1937 সালে সমস্ত আন্দামান বন্দীরা একযোগে আমরণ অনশন বসেছিলেন এবং সেই আমরণ অনশন চলেছিল 36 দিন। 36 দিনের মধ্যে গান্ধীজি, নেতাজি, রবীন্দ্রনাথ ঠাকুর তারা টেলিগ্রাম পাঠিয়েছিলেন, ঠিক আছে, যে অনশন ভঙ্গ করবার জন্য, কিন্তু ওনারা সেই ভঙ্গ করেননি। 36 দিন পরে ব্রিটিশ পুলিশ মাথা নত করে এবং একটা সিদ্ধান্ত নেয় যে আন্দামান সেলুলার জেলে আর কোনো বন্দীকে পাঠানো হবে না এবং যারা বন্দী আছেন তাদেরকে মূল ভূখণ্ডে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে। সেই ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্যই 1938 সালে সমস্ত বন্দীকে ফেরত নিয়ে যে জাহাজটা কলকাতায় আসে, সেখানে আমার বাবাও ছিলেন, কিন্তু তারা কিন্তু ছাড়া পাননি। তাদেরকে ঢোকানো হয় আলিপুর সেন্ট্রাল জেলে। এই 38 সাল থেকে 1945 সাল পর্যন্ত আলিপুর সেন্ট্রাল জেলে আমার বাবা বন্দী ছিলেন এবং সেখানে নেতাজি সুভাষচন্দ্র বোস বাবাদের সাথে দেখা করতে আসছিলেন। স্বাধীনতা সংগ্রামী পরিবারে জন্মগ্রহণ করতে পেরে কতটা গর্বিত মনে হয়? এইটা তো আমাদের গর্বের বিষয়, এটা আমাদের অহংকার না, এটা আমাদের গর্ব যে আমরা একজন স্বাধীনতা সংগ্রামীর পরিবারের সন্তান। আমাদের পরবর্তী যে প্রজন্ম আছে তাদের মধ্যেও এটা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করি এবং আমরা চেষ্টা করি প্রতিনিয়ত আমাদের কাজকর্মের মধ্য দিয়ে। এখানে একটা উল্লেখযোগ্য কথা আপনাকে বলছি, সেটা হচ্ছে 2014 সালে বাবার 100 বর্ষ পূর্ণ হয়। সেই জন্য 1 বছর আগের থেকে
2013-র 11ই নভেম্বর থেকে 2014-র 11ই নভেম্বর পর্যন্ত আমরা বাবার শতবর্ষ পালন করি কুচবিহারের বিশিষ্ট নাগরিকদের নিয়ে। এই কুচবিহার জেলার ব্যাপী করি। সেখানে গান আবৃত্তি, সাংস্কৃতিক অনুষ্ঠান, রক্তদান শিবির করা হয় এবং একটা বিশেষ কাজ আমরা করি যে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়, যেটা পুন্ডিবাড়িতে অবস্থান করছে, সেখানে আমরা চুক্তির মাধ্যমে 1 লক্ষ টাকা দান করি। যে টাকাটা মানে ব্যাংকে রেকারিং হিসাবে থাকবে এবং তার সুদের টাকায় যারা স্নাতক হবেন, সর্বোচ্চ নম্বর পাবে, তাকে গোল্ড মেডেল দেওয়া হবে এবং একটি সার্টিফিকেট দেওয়া হবে। সেটা 2014 সাল থেকে আজ পর্যন্ত প্রত্যেকবার দেওয়া হচ্ছে এবং কনভোকেশনে যখন হয় তখন কিন্তু আমাদের পরিবারের লোক ওখানে উপস্থিত থাকে, আমরা আমন্ত্রিত হই। বর্তমানে আমরা স্বাধীন, 78তম স্বাধীনতা দিবস। স্বাধীনতা নিয়ে আপনার কোনো বক্তব্য? স্বাধীনতা নিয়ে আমরা স্বাধীন তো নিশ্চয়ই, কিন্তু এই স্বাধীনতার জন্য তো বাবা কিংবা বাবার সহকর্মীরা কাজ করেননি। প্রথম কথা হচ্ছে ধাক্কা খেয়েছেন যে দেশটা 3 টুকরা হয়ে গেল। এটা তো হওয়ার কথা ছিল না, এটা মেনেও নেননি। উনি একদিনের জন্য 52 সাল পর্যন্ত পাসপোর্ট চালু ছিল না, পাসপোর্ট চালু হওয়ার পরে উনি একদিনের জন্য রংপুরের দিকে ফিরে তাকাননি। এটা একটা গভীর দুঃখ, গভীর বেদনা ওনার ভিতরে কাজ করত। আমরা ওনার কাজকর্মে, ওনার কাজের ধারণ দেখে বুঝতে পারতাম। কারণ 71 সালে বাংলাদেশের যুদ্ধ, 78 সালে পশ্চিমবঙ্গে বন্যায় একটা ভয়াবহ বন্যা হয়েছিল। সেখানে বাবার যে কর্মকাণ্ড আমরা নিজে প্রত্যক্ষ করেছি বাবার সাথে থেকে, সেটা আমাদের সারা জীবনের স্মৃতি। আমরা সেই আমরাও সেই ধরনের কাজকর্মের সাথেই সবসময় যুক্ত থাকি। স্বাধীনতা দিবসের দিন তিনি কী করতেন? স্বাধীনতার দিনটায় উনি মানে কোনো সময় কুচবিহারে, কোনো সময় তেজপুরে, কোনো সময় ডিব্রুগড়ে, কোনো সময় ধুবড়িতে থাকতেন, কিন্তু সব সময় ওনার লক্ষ্য থাকতো জাতীয় পতাকা উত্তোলন করে এই দিনটাকে সুন্দরভাবে যাপন করার জন্য। এবং আমরা এই যে আজকে 2-3 বছর ধরে হচ্ছে ঘর ঘর তেরঙ্গা, আমরা কিন্তু আমাদের জ্ঞান হওয়ার পর থেকে আমাদের দেশে, আমাদের বাড়িতে পতাকা উত্তোলন করি এবং 3টা দিন আমরা করি, 26শে জানুয়ারি, 15ই আগস্ট এবং 23শে জানুয়ারি। এটা কিন্তু আমরা জ্ঞান হওয়ার থেকেই, বাবার থেকেই শিখছি, আমার মায়ের থেকেও শিখছি। আপনার নাম? আমার নাম অলোক কুমার গুহ।